প্রিয় দর্শক, সুবর্ণভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে সুবর্ণভূমি নিয়মিত সমসাময়িক বিষয়ের উপরে নানান ধরনের অতিথিদের সাথে কথা বলে। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন যশোরের দুই অতি পরিচিত মুখ, জনাব তরুঞ্জয় রহমান মায়া এবং জনাব মামুনুর রশিদ। তারা আজকে কথা বলবেন যশোরের পোশাক শিল্প এবং পোশাক শিল্পের সম্ভাবনা, সংকট এবং অন্যান্য বিষয় নিয়ে। বুটিক এবং ফ্যাশন সংক্রান্ত বিষয় তো থাকছেই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2 দিন আগেই সুবর্ণভূমিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটির শিরোনাম ছিল আধিপত্য হারিয়েছে যশোরের বুটিক ও ফ্যাশন হাউসগুলো। আপনারা বুঝতে পারছেন যে রিপোর্টটিতে যারা পড়েছেন তারা তো জানেনি, যারা পড়েনি তারা বুঝতে পারছেন রিডিং দেখে যে রিপোর্টটিতে বলা হয়েছে যে যশোরে বুটিক হাউস এবং ফ্যাশন হাউসগুলোর একসময় রমরমা অবস্থা ছিল। কালের বিবর্তনে তারা সেই মার্কেটের উপরে তাদের সে আধিপত্য হারিয়েছেন। এই হারানোটা যশোরবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক, ব্যবসায়ীদের জন্য বেদনাদায়ক, উদ্যোক্তাদের জন্য বেদনাদায়ক এবং ফ্যাশন সচেতন মানুষের জন্য বেদনাদায়ক। তো এই পরিস্থিতি কেন হলো, এর থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় এবং সামনের সম্ভাবনার দিকগুলো কী, সেগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। জনাব তরুঞ্জয় রহমান মায়া, তিনি যশোরে রং নামের যে প্রতিষ্ঠানটি আছে, দীর্ঘদিন ধরে যশোরের ফ্যাশন বাজারে আধিপত্য দেখিয়েছে এই প্রতিষ্ঠানটি, তার হাতে গড়া প্রতিষ্ঠান। যারা মামুনুর রশিদ যশোরে ফোর নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করান এবং সেই ফোরে তিনি এখনো পর্যন্ত কর্ণধার, এবং ফোর আর রং এই দুটো প্রতিষ্ঠানই কিন্তু যশোরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান। জনাব তরুঞ্জয় রহমান মায়া, আপনাকে সুবর্ণভূমি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। জনাব মামুনুর রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি সুবর্ণভূমি স্টুডিওতে। ধন্যবাদ। তো আমরা যেভাবে বলছিলাম যে যশোরে একসময় আধিপত্য ছিল আপনাদের বলতে আমি বোঝাচ্ছি আপনারা দুইজন না, এখানে যারা ফ্যাশন নিয়ে কাজ করেছেন, যারা বুটিক নিয়ে কাজ করেছেন, হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করেছেন, অন্যান্য ইস্যু নিয়ে যারা কাজ করেছেন, তাদের এখানে বাজারের উপরে, বিশেষ করে উৎসবের বাজারে আপনাদের ব্যাপকভাবে অবস্থান ছিল। সেই অবস্থানটা আমরা সাধারণ মানুষ যারা আমরা দেখছি যে আগের মতো নাই। তো এটার কারণ কি হতে পারে, এই সংকট কেন তৈরি হয়েছে, এটা আমরা দুজনের কাছে একই প্রশ্ন হওয়ার, আমরা দর্শকদের জন্য যদি বলেন যে সংকট আসলে কোথায়। মামুন আমার ছোট ভাই, মামুনকে নিয়ে মামুন আর আমার কথা একই রকম হবে। ও একজন ভালো ফ্যাশন ডিজাইনার, সেজন্য ও বোঝে। যেটা হচ্ছে যে যশোরে কাজগুলো যেটা ছিল, আমরা কিন্তু একদম মানে রিয়েল যে হ্যান্ডিক্রাফটস, হাতের কাজ, যশোরের এখনও যে বুটিক হাউসগুলো বা যারা ছোটরা কাজ করছে বা নতুন যারা উদ্যোক্তা হচ্ছে, যশোর হচ্ছে মেন হ্যান্ডিক্রাফটস বলতে যেটা বোঝায় সেটা। হ্যান্ডিক্রাফটসের মধ্যে আরও অনেক কিছু আছে, বা আমরা হচ্ছে সুতোর কাজটা, যেটা সুই সুতো নিয়ে কাজ করা। এখন আপনি বলতে পারেন যে মেশিন এমব্রয়ডারি বা এগুলো দিয়ে এখন ফ্যাশনের কিছুটা চেঞ্জ এসছে, যেটা হচ্ছে যে অনেক ফ্যাশন হাউস মানুষকে একটু আকৃষ্ট করে ফেলেছে। আর আমরা করতাম যে সুই সুতো নিয়ে, এখন আমরা কাজ করছি সুই সুতো নিয়েই বেশি কাজ করছি। আমাদের এটাতে সমস্যা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা খুব ছোট জায়গা নিয়ে এবং ছোট আকারে কাজ করতে পেরেছি, কারণ আমাদের আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা একটু ছোট, মানে আমরা 4টা 5টা 7টা দোকান করতে পারিনি, যার কারণে আমাদের এটা আমি বলবো যে আমার যে দোকান বা ওর যে দোকান, তার চেয়েও আমাদের এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে তাদের কথা নিয়ে আমি শুরু করি। যে তাদের এই যশোরের বাইরে যে বড় বড় দোকানগুলো চলছে আমাদের কাজ নিয়ে, এই বুটিক মানে যারা ফ্যাশন হাউসগুলো ছোট ছোট তৈরি করছে তাদের জিনিসগুলো নিয়ে, কিন্তু ওই যে তাদের একটা বড় চাকচিক্য শোরুম দেওয়ার ক্ষমতা নেই, 4টা 5টা শোরুম দেওয়ার ক্ষমতা নেই। এই কারণে যশোরের ফ্যাশনটা এখন মানে ওই যে কি বলে ওদেরকে, ওই যে কিনে নিয়ে বিক্রি করে ওনাদেরকে কি বলে, ট্রেডিং তো বলে, কিন্তু ওই যে মহাজনরা কিনে নিচ্ছে, নিয়ে তারপরে হচ্ছে আমাদের কাজটা চলে যাচ্ছে মহাজনদের কাছে, তারপরে মহাজনরা বিক্রি করছে। এরকম কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি। কিন্তু আমাদের যদি একটা সাপোর্ট থাকতো বা আমাদের যদি মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা ওরকম থাকতো, তাহলে যশোরের হ্যান্ডিক্রাফটস কিন্তু এখনো 1 নম্বর শীর্ষে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। যারা মামুনুর রশিদ, আপনি কি তাই মনে করেন? মায়াবার কথার সাথে সুর মিলে একটু অন্যভাবে আমি একটু ভাবতে চাই যে আমরা বলছি বা রিপোর্টে এসছে যে জৌলুস হারিয়েছে। আমি যদি অন্যভাবে দেখি যে আজকে যশোর শহরে 1টা বা 2টা বা 5টা দোকান বা শোরুম, ব্র্যান্ড শোরুম দিয়েই তো আসলে যশোরের হ্যান্ডিক্রাফটের চিত্র না। যশোরে এখন পর্যন্ত
10,000 উদ্যোক্তা আছে এবং প্রায় 3 লক্ষ লোকের নারী হচ্ছে এই হ্যান্ডিক্যাপসের সাথে যুক্ত আছে। কিন্তু আমরা যদি ডাটা দেখি, আজ থেকে যদি 10 বছর আগে যাই ফিরে, এই সংখ্যাটা কিন্তু অনেক কম। তো আমরা একদিকে দেখছি যে শহরের ফ্যাশন হাউসগুলো একটু ম্রিয়মাণ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এই যে হ্যান্ডিক্যাপসের সেক্টরটা অনেক ডেভেলপ করেছে। তো প্রায় আমরা যদি সঠিক ওই অর্থে পরিসংখ্যান নাই, তারপরেও পত্রপত্রিকার বরাত দিয়ে যদি আমরা বলি, প্রায় বছরে 150 কোটি টাকার এই যে লোকাল বিজনেসটা হয়, সেই লোকাল বিজনেসটা কিন্তু আমাদের যশোরের এই টোটাল এই উদ্যোক্তারাই করে। তো এখন হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে শহরের ব্যাপারগুলো, শহরের যে ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে একটু ম্রিয়মাণ। সেটার একটা কারণ হচ্ছে যে মনে করছি যে বড় বড় পুঁজির বিনিয়োগ হচ্ছে। শহরে যারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের পুঁজির একটা সংকট তো থাকেই। এখানে আমরা চাইলেই হচ্ছে যে অনেক কিছু করতে পারি না। যেমন এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্যে অনেক বড় একটা বিনিয়োগের জায়গা হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের এই মফস্বলে বা এই যশোর অঞ্চলে আমরা সেই জায়গাটা এখনো তৈরি করতে পারিনি। আচ্ছা, ডিজাইনের জায়গায় আমরা আসবো। আবার আমি মায়াপার কাছে আরেকটু জেনে আসি, সেটি হচ্ছে যে আপনি পুঁজি সংকটের কথা বলছিলেন। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি সেটি হচ্ছে যে আপনার সাথে ব্যাংকগুলো সুসম্পর্ক ছিল এবং ব্যাংকের থেকে ছিল, হয়তো আছে এখনো, ব্যাংকের থেকে যথেষ্ট সাপোর্ট পাওয়ার মতো পরিস্থিতি আপনার ছিল। তাহলে আপনি যদি ব্যাংকের থেকে সাপোর্ট পেয়ে থাকেন, তাহলে আপনার আর 5 জন সহ উদ্যোক্তা কেন হবে না? ধন্যবাদ। সেটা হচ্ছে যে ছোট ছোট উদ্যোক্তা আমাদের এই খাতে কিন্তু 3টা জায়গায় পুঁজি বসে যায়। একটা হচ্ছে ফিল্ড বলতে যেখানে আমাদের কাজটাতে হচ্ছে, একটা হচ্ছে ফ্যাক্টরিতে যেখানে ফিটিং হচ্ছে, একটা হচ্ছে শোরুমে। মামুন, ঠিক তো? আমাদের 3টা জায়গায় আমাদের পুঁজি বসে। সুতরাং আমাদের কিন্তু কৃষকদের মতনই একটা ব্যাপার যে বীজ ফেলতে হবে, সেই বীজ বড় হবে, তারপরে আমরা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করব। তো এই 3টা জায়গায় আমাদের যখন পুঁজিটা বসে থাকে, তখন তারপরে কিন্তু আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে আমরা সেইটা কালেক্ট করতে পারি। তো একটা ছোট উদ্যোক্তাকে ব্যাংক এতদিনের জন্য সে দিবে না। সে যদি মানে টাইম মতো তার ব্যাংকের ইয়েটা শোধ করতে না পারে, কিস্তিটা না পারে। আমি কিন্তু আমার নিয়ে কথা বলছি না, আমি এখনো তো আলহামদুলিল্লাহ আমি মানে আমার সেল ভালো। তা আমার সাথে তো আছে অনেক মহিলা যশোরে আজকে প্রায় আমার চেম্বারে আছে প্রায় 30-35 জন মেয়ে আমার সাথেই একদম একসাথে আছি। আর তাছাড়া তো অনেক উদ্যোক্তারা আছে, আমার ফিল্ডে প্রায় 3,000 মতো মেয়েরা আছে। তা আমি তাদের দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে এই টাকার সাপোর্টটা যদি ব্যাংকগুলো দিত, কিন্তু এই ব্যাংকগুলো তো ভয় পায় যে এরা টাকা শোধ করতে পারবে না, এদের পুঁজি হারিয়ে যাবে, এই কারণে ব্যাংক তো সবাইকে দিচ্ছে না। আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটার কিছু ট্রাবল রয়েছে, যেটা অনেকেই বলে থাকে যে ব্যাংক হচ্ছে যে তেলা মাথায় তেল দেয়, যার যেখানে মনে হয় যে এখান থেকে টাকা রিটার্ন করার সুযোগ না, সম্ভাবনা খানিকটা কম, সে জায়গায় ব্যাংক ঝুঁকি নিতে চায়। আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখছি। আপনি যে ডিজাইনের কথা বলছিলেন মামুন, ডিজাইনটা তো খুব গুরুত্বপূর্ণ এই সেক্টরে, পোশাকের সেক্টরে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার কি মনে হয় যে ডিজাইনে আমরা যশোর এখন থেকে 30 বছর আগে অথবা 25 বছর আগে যশোরের নিজস্ব ডিজাইন যেভাবে বাজারে আধিপত্য রাখতো, এখনো সেই বাজারে আধিপত্য রাখার মতো ক্যাপাসিটি আপনাদের আছে, মানে আপনাদের ডিজাইনারদের আছে? আমি যে আপনি বলছেন যে 30 বছর বা তার আগের কথা বলছেন, যখন এই শিল্পটা আধিপত্য করত, আসলে আধিপত্যটা করতো কতটুকু এরিয়ার মধ্যে? আপনি 30 বছরের আগের যদি বিজনেস ডাটা আপনি দেখেন আর এই এখনকার বিজনেস ডাটার মধ্যে অনেক অনেক পার্থক্য। ফলে 30 বছর আগে বিজনেসের জায়গাটা ছিল খুব সংকীর্ণ জায়গায়, এখন একটা বৃহত্তর পরিমণ্ডলে আমরা আছি। তো এখানে যে ধরেন যে ডিজাইনের কথা, ডিজাইন আমি মনে করি যে 30 বছর আগের থেকে এখন যা হচ্ছে সেটা অনেক অনেক বেটার, অনেক অনেক ভালো কিছুই হচ্ছে। কিন্তু বাজারের যে ব্যাপ্তি তৈরি হয়েছে, সেই ব্যাপ্তির তুলনায় হয়তো কম। কিন্তু আপনি 30 বছর আগের কথা যদি বলেন, সেই জায়গা থেকে আমরা অনেক বেশি আগায়। আমি একটু কথা বলবো এবার। যশোর বলি বা
সারা বাংলাদেশের হ্যান্ডিক্রাফটসের কথাও যদি আমরা বলি, আমরা অনেক অনেক বেশি ডেভেলপ, কিন্তু বাজারের তুলনায় সেটা পর্যাপ্ত কিনা সেটা নিয়ে হচ্ছে যে আসলে সন্দেহের বিষয়। যে ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরটাতে অনেক বড় সেক্টর। এখন এই যে ইন্টারনেটের যুগে এসে, এই তথ্য প্রযুক্তির যুগে এসে কিন্তু গ্লোবালি হচ্ছে যে আমাদের ফাইট করতে হচ্ছে। যশোরের ডিজাইন বা ঢাকার ডিজাইন বা আমেরিকার ডিজাইন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চাইলেই কম্পেয়ার করতে পারি। আজকে ইন্ডিয়াতে যা যা পাবলিশড হচ্ছে সেইটাও দেখতে পাচ্ছি আমেরিকাতে হচ্ছে। ফলে আমাদের এই যে ডিজাইন ডেভেলপমেন্টের এই জায়গাগুলো হচ্ছে যে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। সেই চ্যালেঞ্জে টিকে থাকার জন্যে আমাদের মফস্বলের যে উদ্যোক্তারা আছে, তারা হয়তো তাদের যে পুঁজির সংকট, সেই পুঁজির সংকটের জায়গায় সাফিসিয়েন্ট না। তার মানে যে এখানে ডিজাইনের কাজ হচ্ছে না তা কিন্তু না, যথেষ্ট পরিমাণে হচ্ছে, কিন্তু সেইটা সামগ্রিকভাবে পর্যাপ্ত না। আচ্ছা, আপনার কথা বুঝতে পেরেছি। তরুজা রহমান, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনার সাথে আরেকটু, তার সাথে আমি একটু যোগ করে দিই। সেটি হচ্ছে যে আজকের যুগে কোনো মৌলিক ডিজাইন এইটা দিয়ে ব্যবসা করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেছে। সাথে সাথে 5 মিনিটের মধ্যে আপনার ডিজাইন কিন্তু কপি করার সুযোগ আমার হাতে আছে। তাহলে এই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে মোকাবেলা করবেন? না, এখন আমরা একটা ডিজাইন, আগে আমাদের ছিল, আমাদের ফিল্ডগুলো কিন্তু আমরা খুব গোপনীয়ভাবে খুব ঢেকে ঢুকে এরকম করে আমরা চালাতাম, কিন্তু এখন আমরা ধরেই নিচ্ছি এই ডিজাইনটা এখান থেকে বের হওয়া মানে এটা শেষ, এটা সবার কাছেই যাবে। এটা নিয়ে আমরা এখন চ্যালেঞ্জ তো আছেই, চ্যালেঞ্জ তো থাকবেই, কিন্তু তারপরেও প্রত্যেকেই এত পরিমাণ নিজের এটার পিছনে মেধা খাটাচ্ছে, কেউ আর কারোরটা কপি করা নিয়ে ব্যস্ত নেই। আগে যেটা ছিল কপি করা নিয়ে ব্যস্ত। আমি মামুনের কথার সাথে একটা কথা একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ডিজাইন ডেভেলপমেন্ট যেটা বলছে, ও বলছে যে ওভারঅল সবার থেকে, কিন্তু আমি বলতে চাই এখনো পর্যন্ত সেই 30 বছর আগে নকশি কাঁথা যখন তৈরি হতো, গান গেতো আর বুনা মানে সেলাই করতো, সেই ডিজাইন থেকে আমাদের ডিজাইন কতটুকু পার্থক্য হয়েছে। আমরা কিন্তু সেটাকেই ভাঙিয়ে চুরিয়েই কিন্তু চলছি। আমরা কি নতুন একটা স্টিচ বার করতে পেরেছি? না, আমাদের কিন্তু সেই মোচড় দিয়ে আমরা কাজ করছি, সেই স্টিচের মাপগুলো কিন্তু সেটাই তারা যেটা করে এসছে। আমরা শুধুমাত্র যখন আমি শুরু করি তখন আমার বয়স ছিল 25 বছর, এখন আমার বয়স বেড়েছে, কিন্তু আমার জিনিসটা তো ওই পর্যন্ত, তখন আপনারা জানেন যেটা। এখন আবার নতুন যে আসবে সে কিন্তু আবার ওইটা থেকেই। মামুন, তোমার সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ডিজাইনই কিন্তু ভেঙে চুরে আসছে। ডিজাইন যতই ডেভেলপ করুক আর যেটাই আসুক, সেই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা যে নতুন একটা স্টিচের নাম কেউ বলুক যে নতুন একটা স্টিচ তৈরি হচ্ছে, সেই স্টিচগুলো দিয়েই আমরা কাজ করছি। সুতরাং কেন আমরা ডেভেলপ করতে পারবো না? আমরা যদি আবার সেই উদ্যোগ নিয়ে, বা আমার বয়স হয়েছে, আমি যদি আরেকজনকে তৈরি করতে পারি ওই লেভেলের, অবশ্যই আবার আমাদের হ্যান্ডিক্রাফটস উজ্জীবিত হবে, এটা আমার বিশ্বাস। আপনি কি মামুনুর রশিদ, আপনি আমার সাথে একমত? আমরা কি আশাবাদী হতে পারি যে হ্যাঁ, আমার দ্বিমত নেই। ধরেন এখন তো আসলে ডিজাইন, মানে আমরা যদি 30 বছর আগের কথা ধরি, তখন দেখা যাবে যে আমরা শুধু নকশি কাঁথার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। কিন্তু এই 30-40 বছরে কিন্তু প্রোডাক্ট ব্যাপক আকারে ডাইভার্সিফিকেশন হয়েছে। এখন নকশি কাঁথা শুধু নকশি কাঁথা না, বরং বলা যেতে পারে যে নকশি কাঁথার প্রোডাকশন কমে গেছে, কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্টের কিন্তু হিউজ প্রোডাকশন। এবং সেই কারণেই হচ্ছে যে এই বিজনেসটা, নকশি কাঁথার কিন্তু বেসিক্যালি ওই অর্থে বিজনেস নেই, কিন্তু বিজনেস আছে কি, শাড়ির বিজনেস আছে, সালোয়ার কামিজের বিজনেস আছে, ওই হোম ডেকোরেশনের বিজনেস আছে, তার মানে প্রোডাক্ট পাঞ্জাবি বিজনেস আছে, পাঞ্জাবিতে একটা বড় ব্যবসা আমাদের। কিন্তু সবকিছু কিন্তু ওই নকশি কাঁথা স্টিচ থেকেই শুরু। হ্যাঁ, তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়েছে, সে কারণে বিজনেস হচ্ছে যে ওই মাত্রায় গেছে। ফলে আমরা আমাদের যে পুরনো ডিজাইন, আসলে মোটিভেট তো কোনো চেঞ্জ হবে না, সেটারে পুনর্ভাবে তারে ব্যবহার করা, উপস্থাপন করা, সেই জায়গাটা আমি তো মনেই করি না যে যশোর এই ডিজাইন ডেভেলপমেন্টের জায়গায় খুব পিছায় আছে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই যে আমাদের এই বিজনেসের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির জন্য পর্যাপ্ত না। ফলে এই জায়গাগুলো যদি হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোক্তাদেরও এটা নিয়ে কাজ তো করছেই, তারা তাদের হাউজের জন্য কাজ করছে, কিন্তু সামগ্রিক উন্নয়নের জন্য সরকারের ভূমিকা নেওয়াটা খুবই অবশ্যম্ভাবী। আমরা মায়াপা আরও ভালো জানবেন যে এসএমই ফাউন্ডেশন এটা নিয়ে কাজ করে, তারপর আরও কয়েকটা সংস্থা কাজ করে, তারা কাজ করছে, কিন্তু সেটাও যে টোটাল মিলে পর্যাপ্ত তা না।
যে এরকম একটা শিল্প, যে শিল্পের সাথে 5-6 লাখ মানুষ যুক্ত আছে এবং ইয়ারলি একটা ধরা যায় যে 150-200 কোটি টাকার যে ট্রানজেকশনটা হচ্ছে, সেইটার গভর্নমেন্টের যে ফোকাসটা আছে সেই ফোকাসটা আরো বাড়াতে যদি পারে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা একটা সম্ভাবনাময় খাত এবং এই সম্ভাবনাটা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না সরকারি ইনিশিয়েটিভ ছাড়া। সরকারি ইনিশিয়েটিভ থাকলে আপনারা আপনাদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে আরো ভালো করতে পারবেন। এটা তো ব্যাপারটা। আচ্ছা, শেষ প্রশ্ন করি, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। শেষ প্রশ্ন হচ্ছে, সামনে ঈদ, 4 দিন বা 5 দিন পরে, 4 দিন অথবা 5 দিন পরে ঈদ। তো যশোরের বাজারে একটা বিষয় এখানে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এই মুহূর্তে এসে, এই বছরে এসে, অন্তত 2026 সালে এসে এটা আমরা বলতেই পারি যে উচ্চবিত্ত পরিবারগুলো এবং উচ্চবিত্ত যাদের সামর্থ্য আছে তারা আড়ং অথবা এই জাতীয় প্রতিষ্ঠানমুখী হয়ে গেছে। যেই উচ্চবিত্ত ক্রেতা, উচ্চ মধ্যবিত্ত ক্রেতা এবং মধ্যবিত্ত ক্রেতা পুরোপুরি আপনাদের দখলে ছিল একসময়। সেই জায়গাটায় আপনারা যে কোনো কারণেই হোক না কেন, হয়তো বড় পুঁজির কারণে আপনারা তাদের সাথে সমানে সমানে ফাইট করতে পারেননি। তারপরে ওই যে 4 দিন 5 দিন পরে ঈদ, এই 4 দিন 5 দিনের মধ্যে যশোরের ক্রেতাদের উদ্দেশ্যে আপনার আহ্বান কি, আপনাদের কালেকশন সংকলন? ক্রেতারা যদি মানে আড়ংয়ের যারা কিনছে তারা পাশাপাশি অন্য জায়গাগুলো একটু যদি ঘুরে দেখে, কেউ কিন্তু থেমে নেই যে এক আড়ং বা আপনি যেগুলোর নাম বললেন তারা যে প্রোডাক্ট দেবে, আমার ধারণা যে যশোরে যারা কাজ করছে তারা প্রত্যেকেই সেই টাইপেরই প্রোডাক্ট দেবে, কারণ স্টিচ তো একই রকম। দ্বিতীয়ত কথা, আপনার আগের প্রশ্নতে আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটা বাজার দরকার। এটা আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে একটা পৌঁছাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যদি একটা মানে হ্যান্ডিক্রাফটসের একটা বিক্রির বাজার আমরা পাই, তাহলে আমি এখনো আশাবাদী নতুন উদ্যোক্তা আমরা আরো তৈরি করব এবং নতুন নতুন যারা আসবে, যারা ইয়াং জেনারেশন, আমাদের জিএনজি। বাজার বলতে কি বোঝাচ্ছেন? রপ্তানির বাজার, দেশের বাইরে। আপনাদের এই যে কাজগুলো মূলত কি টার্গেট ক্লায়েন্ট কি আপনার বাংলাদেশিরাও? বাংলাদেশি আছে, কিছু কিছু বাইরে যাচ্ছে, আমার কাঁথা যায়, ওর যেমন অনেক প্রোডাক্ট যায় জাপানে, বিভিন্ন জায়গায়। কিন্তু আমি তো কয়েকজনের কথা বলছি না, যেমন এসএমই ফাউন্ডেশন একটা জায়গা, এসএমই ফাউন্ডেশনে সবাই দিতে পারবে, সেখান থেকে বাইরে যাচ্ছে। বা দেখা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় বা এরকম কোনো একটা জায়গা থাকবে, সেখান থেকে সবাই প্রোডাক্ট দিতে পারবে, সেখান থেকে রপ্তানি হবে। এরকম কিছু জায়গা যদি আমাদের থাকতো, বা আমাদেরকে একবারে এরকম একটা অর্ডার, এখনো পর্যন্ত কিন্তু যশোর স্টিচ এবং যশোরের হ্যান্ডিক্রাফটস এখনো 1 নম্বর পজিশনে আছে। জি, সেই কারণেই বলছি যে আমাদের যদি একটা বিক্রির বাজার থাকতো, তাহলে যশোর আবার মানে এই ইয়েতে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। ওকে, মামুনুর রশিদ, আমি যেটা বলছি আমার কাছে যে আর 4 দিন পরে ঈদ আছে, এই ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আপনাদের বিশেষ কোনো প্রোডাক্ট আছে কিনা, থাকলে কি সেটা? হ্যাঁ, আমাদের যারা যশোরের উদ্যোক্তা আছে তাদের সবই আছে তাদের কাছে। এদের জন্য পাঞ্জাবিটাই তো মেন আছে, সবই আছে। তো আমার আহ্বান থাকবে যে যশোরের প্রোডাক্ট কিনুন, যশোরের এই শিল্প দেখেন আসেন আরো বেশি উজ্জীবিত হোক এবং যশোরের যে 4-5 লক্ষ নারী যারা ঘরে বসে নিজেদের স্বাবলম্বী করতে চাচ্ছেন, তাদের সহযোগিতা করুন। জনাব তনুজা রহমান এবং যারা মামুনুর রশিদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সুবর্ণভূমির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন তনুজা রহমান এবং মামুনুর রশিদের কথা। তারা যেটা বলছিলেন সেটি হচ্ছে যশোরের যে সুনাম কাজের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে এবং অন্যান্য এগুলো কি বলে, মানে হোম ডেকোরেশনের জিনিস, হোম ডেকোরেশন এবং অন্যান্য জিনিস যেগুলো তৈরি হয়, সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের নাম্বার 1। ফলে বড় শোরুম দেখে, বড় ব্র্যান্ড দেখে ছুটে যাওয়ার আসলে কোনো মানে হয় না। যশোরের নারীদের তৈরি যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো আপনি নিতে পারেন অনায়াসে এবং চোখ বন্ধ করে নিতে পারেন যে এই প্রোডাক্ট অন্য যে কোনো বড় হাউসের চেয়ে কোনো অংশে খারাপ হবে না। যশোরের মানুষের সহযোগিতার জন্য তারা দুইজনই আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে, নিশ্চয়ই আপনারা সেটি দেখবেন। আরেকটি বিষয় তারা যেটি বলার চেষ্টা করেছেন যে এখনো পর্যন্ত যশোরের নারীদের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য সারা
বিশ্বের যে কোনো প্রান্তে বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার মতন সেই মানসম্মত পণ্য তারা তৈরি করতে সক্ষম। শুধুমাত্র একটু সরকারি সাপোর্ট দরকার, যে সাপোর্টটা পেলে তারা দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তারা তাদের পণ্য পৌঁছে দিতে পারে। এতক্ষণ সুবর্ণভূমির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।